আমাদের মধ্যে পারিবারিক কোনো শিক্ষা নেই, সেই কারণেই তো আমাদের পরিবারে যা হয় সব আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি। আমরা প্রতিদিন আমাদের খাবার জন্য যে খাবারগুলো তৈরি করি ওগুলো আমাদের খাবার নয়, ওগুলো গরুর খাবার। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 8টার মতো বাজছে। এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই কিছুদিন হলো সোনামা বেশ অনেকটা দেরি করে উঠছিল, তবে আজকে 6:30 মতো বাজছিল, এরকম টাইমে উঠে পড়েছে। সোনামা উঠে যাওয়ার পরে ওকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে দিয়েছি। এই মুহূর্তে এদিকে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। ওইদিকে দিদিভাই এখনো পর্যন্ত সোনা পাপাকে খাওয়াচ্ছে, তো ভাবলাম ততক্ষণকে এদিকে আমি ভাতটা চাপিয়ে দিই। এদিকে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে পরে একেবারে জল ভর্তি করে নিয়ে চলে এসেছি। এই হাঁড়ি করে একবার জল নিয়ে চলে এলে আবার যদি এক বালতি জল নিয়ে আসা হয় তাহলে কোনো দিন আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে যায়। তাছাড়া বারবার কিন্তু বালতি করে জল আনতে হয়। এই ভাত চাপানোর সময় এই উনুন ধরানো যেন একটা যুদ্ধের কাজ, বিশেষ করে এই বর্ষাকালে। জানেন তো, যাদের কাঠের জালের উনুন রয়েছে তারা হয়তো ওই মর্মটা বুঝবেন যে কাঠের জালের উনুনটা ধরানো কতটা পরিমাণে কষ্ট হয়। জ্বালানিগুলো তো খুব একটা শুকনো থাকে না, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তো সেই কারণে জ্বলতেই চলে না। তো যাই হোক, ওইদিকে অনেক কষ্টের পরে উনুনটা জ্বালিয়ে দিয়ে পরে এদিকে কটা আলু ভাতে বনিয়ে নিয়ে একেবারেই চাল ঘরেতে চলে এসেছি চালটা নেওয়ার জন্য। আমাদের ড্রামটাতেই কিন্তু চাল থাকে, আমাদের নিতেও বেশ সুবিধা হয়, আর ড্রামটাতে না অনেকগুলো চাল ধরে। আমাদের তো যেহেতু ঘরের চাল তো বানানোই রয়েছে, তো সেই কারণে মা একবার করে পাছুড়ে আর একবার করে রেখে দেয়। তো মা ওই 1 বস্তা 2 বস্তা করে পাছুড়ে কিন্তু এই ড্রামটার মধ্যেই রেখে দিতে পারে। তাছাড়া কিন্তু অল্প অল্প করে যদি পাছুড়ে রাখতে হতো, পাছুড়তো তারও বিরক্ত হতো, আর যারা রান্না করতো যদি 2 দিন বাদ বাদ চাল ফুরিয়ে যেত তাদেরও বিরক্ত হতো। তো সেই কারণে এই ড্রামটায় রাখলে কিন্তু বেশ সুবিধাই হয়। ওইদিকে চাল আলুটা কলপাড়িতে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। 3 থেকে 4 বার পরিষ্কার করলে একদম সাদা জলটা বেরোয়। তাছাড়া কিন্তু একটা সাদা সাদা জল রয়েই যায়। এই যে দেখুন, 3 থেকে 4 বার ধুয়েছি, তার সত্ত্বেও কিন্তু সাদা সাদা জলটা রয়েই গিয়েছে। যাই হোক, এইদিকে আমার চাল হাঁড়িটা দেওয়া হয়ে গেল। ওইদিকে দেখি সোনামাটা কি করছে। কালকেই তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে দাদাভাই একটা নতুন জেনারেটর এনেছে, কালকেই পুজো করাবে, মানে আজকেই পুজো করানোর ডেটটা ছিল। তো সেই কারণে দাদাভাইয়ের ইচ্ছা ছিল আমাদের জেনারেটরের যেদিনে পুজো করা হবে আমাদের ছাদে একটা হনুমানজির পতাকা টাঙাবে। তো সেই কারণে বিশেষ করে এদিকে বড়মশাই আর একটা ভাই দুজন মিলে এদিকে পতাকাটা ভালো করে রেডি করে নিচ্ছে, তারপরে এইদিকে ভাই টাঙিয়ে দিচ্ছে। এই ছাদে কোনো পতাকা টাঙালে এই রোদ ঝলমলে আকাশ হলে দেখতে কিন্তু পতাকাটা বেশ ভালো লাগে। যাই হোক, ওইদিকে তো ছাদে পতাকা টাঙাচ্ছিল, তবে বাসটা বললে একটু প্রবলেম রয়েছে, ওই বাসটা চেঞ্জ করে পরে টাঙাতে হবে। আর ওইদিকে সোনামা সোনা পাপা দুজনেই ছাদে ছিল, তো ওদেরকে নিয়ে আমি নিচেকে চলে এসেছি। এদিকে মা ঠাকুমার শাড়িগুলো কাচাকুচি করে নিয়ে এলো। ঠাকুমার শাড়িগুলোতে অল্প করে উজ্জ্বলে দিতে হয়, তো দিদিভাই ওই উজ্জ্বলগুলো দিয়ে পরে ছাদেতে মেলার জন্য গিয়েছিল। এদিকে দিদিভাই ভাতটা নামিয়ে কুঁদরিটা সেদ্ধ করতে দিয়ে পরেই গিয়েছিল। এই মুহূর্তে আমি কুঁদরিটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে পরে কুঁদরিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কুঁদরি ভাজা রেডি হয়ে যাবে। এদিকে কুঁদরি ভাজাটা নামিয়ে পরে এদিকে এবারে একই কড়াইয়ে ভালো করে পরিষ্কার করে পরে কাল্লা ভাজাটাও চাপিয়ে দেবো। খুব একটা বেশি জাল জ্বলেনি, তার সত্ত্বেও এই কড়াইটা কেন যে খড়ে গেল বুঝতেই পারলাম না। কড়াইটা যে পাতলিয়ে গেছে তাও কিন্তু নয়, এই কিছুদিন আগে এই কড়াইটা নতুন নেওয়া হয়েছে। যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কাল্লাটা দিয়ে পরে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। এদিকে ততক্ষণ কি কাল্লা ভাজাটা হচ্ছে ও গল্প আছে, এদিকে ততক্ষণ কি পেঁপের ঝালের কলাই আর পেঁপে আর আলু দিদিভাই সেদ্ধ করতে দিয়ে গিয়েছিল। তো আজকে ডালও করা হবে, তো ভাবলাম এইদিকে ততক্ষণকে এটা ঢেলে পরেই ওইদিকে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিই। আজকে বিউলি কলাইয়ের ডাল হবে, মানে যেটাকে বিড়ি কলাই বলা হয়। আমাদের তো কেনা, তো সেই কারণে এটাকে বিউলির ডালই বলা হয়। ওইদিকে অল্প পরিমাণে নুন দিয়ে পরে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। এই বিউলির ডালে যদি অল্প পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়। যাই হোক, এইদিকে কিন্তু আপনার সাথে গল্প করতে করতে আমার কাল্লা ভাজাটাও করা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু ওইদিকে যে পেঁপে ছেঁচকিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম ও পেঁপে ছেঁচকিটা চাপিয়ে দেবো। একটু জলটা ঝরিয়ে নিলে না কষাতে বেশ সুবিধা হয়, এই কারণে বিশেষ করে ওইদিকে জলটা ঝরাতে দিয়েছিলাম। যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসার পরে এদিকে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও যখন হালকা গলে গলে আসবে তখন এদিকে আদা রসুন জিরে সব কিছু একেবারে পেস্ট দিয়ে দেবো। তার সঙ্গে কিন্তু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। কিন্তু গুঁড়ো মশলার মধ্যে রান্নার মধ্যে কিন্তু হলুদ গুঁড়োটাই অল্প পরিমাণে ইউজ করা হয়। আর একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই তোমাদের বাড়িতে কি ঝাল কম খাওয়া হয়? হ্যাঁ গো দিদিভাই, আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ একটু নুন ঝাল কমই খায়, সেই কারণে বিশেষ করে আমাদের তরকারির মধ্যে কিন্তু খুব একটা বেশি লঙ্কা ইউজ করি না, করলেও কিন্তু আমরা কাঁচা লঙ্কা বেশি ইউজ করি।
যাই হোক, এদিকে পেঁপের ঝালটা করতে করতে একজনাকার কমেন্টে রিপ্লাই দিই। এই ভদ্র মহিলা এই কিছুদিন হলো আমার পেছনেই লেগে রয়েছে, জানি না কোন জন্মের শত্রু আমি বা ওর কি ক্ষতি করেছি। শাক ঝাল দেওয়ার রেসিপি শেয়ার করেছিলাম, তো ওই রেসিপিটাতেই এই দিদিভাইটা কমেন্ট করেছে যে ওই খাবার তুই খা, ওগুলো গরুর খাবার, ওই খাবার আমরা খাই না। যাই হোক, তুমি খাও না সেটা ঠিক আছে, আমি তোমাকে খেতেও বলিনি। আর লোকের খাবারকে খারাপ বলার অধিকার কিন্তু তোমার নেই। খারাপ বললেও সেটা ঠিক ছিল, গরুর খাবার বলেছো, গরুরা কি খাবার খায় সেটা জানো আদেও? যাই হোক, এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন ঘড়ির কাঁটায় সন্ধে ওই 7টা মতো বাজছে। আজকে বিকালেই শাশুড়ি মায়ের দিকে সোনা মায়ের সোনা পাপার জন্য হোমমেড যে স্যারেলেক্সটা তৈরি করি, ওই স্যারেলেক্সটা কাঠের জালে ভেজে দিয়েছে। দিদিভাইও বাড়িতে নেই, না হলে দিদিভাই আর আমি দুজন মিলেই কিন্তু এই স্যারেলেক্সগুলো ভালো করে পেস্ট করে নিই। দিদিভাই ওইদিকে মিক্সি করে ঘুরিয়ে নিই, আমি চেলে নিই, না হলে আমি ওইদিকে মিক্সি করে পেস্ট করে নিই, দিদিভাই চেলে নেয়। দুজনাকার মধ্যে যে হোক কিন্তু এই কাজগুলো করে নিই। তো আজকে যেহেতু দিদিভাই নেই, আমি এইদিকে আজকে একা এই কাজটা করে নিচ্ছি। পাপার এখনো পর্যন্ত আধার কার্ড হয়নি, তো সে কারণে আধার কার্ড করানোর জন্যই গিয়েছে। চলুন, এই স্যারেলেক্সটা পেস্ট করতে করতে ওই দিদিভাইয়েরই আর একটা কমেন্ট আপনার সাথে তুলে ধরি। যাই হোক, এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, আমি আর মুখে বললাম না, কারণ ঘরে কাজবাজ না থাকলে কি হয় বলুন তো, একগাদা কমেন্ট লিখে দেয় মানুষে। যাই হোক, আমার না হয় পারিবারিক শিক্ষা নেই, আপনার তো পারিবারিক শিক্ষা রয়েছে। আপনার পারিবারিক শিক্ষা বলেই তো লোকের কমেন্ট বক্সে এসে এত সুন্দর কমেন্ট করছেন, তাই না? আপনি খেটে খান আর আমি কি বসে বসে খাই? আমি যে ডেলি ব্লগগুলো বানাই, ওগুলোকে আমি বসে বসে বানাই? আমি কি কাজের কোনো ভিডিও বানাই না? আপনার চোখে কি সেগুলো পড়ে না? এখন প্রত্যেকটা মহিলাই নিজের ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, এটাতে পারিবারিক শিক্ষার কি রয়েছে? আর আমি তো আমার পরিবারের ব্যক্তিগত কোনো জিনিস আমি এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। আমার ডেলি ব্লগগুলো, আমি ডেলি লাইফস্টাইলগুলো আমি শুধুমাত্র শেয়ার করি। আপনি তো খেটে খান বলে আমার মনে হয় না। আপনি যদি বিয়ে করেছেন তাহলে হয়তো স্বামীর উপরে ভরসা করে খান, আর না হলে বাবার উপরে। না হলে আমার এই ভিডিওগুলো দেখার পরেও এরকম কথাগুলো অন্তত বলতেন না।